আমি আবার বলছি যে নিঃসন্দেহে এইটা অভিযোগ থাকতেই পারে যে কেন্দ্রের কোনো এজেন্সি রাজনৈতিক স্বার্থ বা রাজনৈতিক অভিসন্ধি নিয়ে কাজ করছে, এটা অভিযোগ থাকতেই পারে। কিন্তু এই প্রশ্নটা স্বাভাবিকভাবেই উঠবে যে মুখ্যমন্ত্রী যাচ্ছেন কয়েক মিনিটের মধ্যে সবুজ ফাইল ফোল্ডার থেকে শুরু করে তিনি একটা হার্ড ড্রাইভ এবং মোবাইল ফোন নিয়ে বেরিয়ে আসছেন, কার্যত কোনো বাধার মুখে তাকে পড়তে হচ্ছে না। এবং বাধার মুখে পড়লে একটা অপ্রীতিকর পরিস্থিতি, রক্তারক্তি পরিস্থিতি তৈরি হতে পারত বলে রিজয়েন্ডারে আশঙ্কা প্রকাশ করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এটাও তো খুব একটা প্রত্যাশিত একটা বাঞ্ছিত পরিবেশ বা ইডির তরফ থেকে যুক্তি হিসাবে ধোপে টেকে কি, এই প্রশ্নটা কিন্তু অনেকে তুলছেন। আমি চয়ন ভট্টাচার্যের কাছে আসবো, কিন্তু যেদিন তিনি এই কাজটি করলেন অর্থাৎ লর্ডন স্ট্রিট থেকে প্রতীক জেনের বাড়ি থেকে ফাইলটা নিয়ে বেরিয়ে এলেন, কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ বিজেপির দিকে আঙুল তুলে? ন্যাস্টি হোম মিনিস্টার বলেছিলেন। কি বলেছিলেন মনে করাবো। So my hard disk, phone, hard disk, all they are collecting, and they have already attacked my IT office also. In fact, Sector 5, I am going there also. He raided my IT sector office to collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah? And he's taking away all my party documents. যখন অফিসে কেউ ছিলই না প্রায়, এবং তারা এসে আমাদের পার্টির সব ডেটা, সমস্ত ল্যাপটপ, সমস্ত আইফোন বা ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনের, ইনক্লুডিং SIR, আমাদের কাজ চলছে। দেখুন, এর মাঝেও এটা সমান গুরুত্ব দিয়ে উল্লেখ করতে হবে যে কখনো মুখ্যমন্ত্রীর হলফনামা পড়ে দেখার জন্য ইডি সময় চায়, কখনো ইডি রিজয়েন্ডারের উত্তর দেওয়ার জন্য রাজ্যের তরফে সময় চাওয়া হয়। কিন্তু সৌভাগ্য যে আজকে সুপ্রিম কোর্ট কিন্তু পুরো শুনানিটা করলো। চয়নদা, দেখুন, আমি তিনটে কথা বলবো। প্রথমে মহামান্য সুপ্রিম কোর্টের যিনি আজকে বিচারপতি ছিলেন, যিনি মামলাটা শুনেছেন, বিচারপতি মিশ্র, তার বক্তব্যটা খুব স্পষ্ট ছিল। তিনি বলছেন যে আমরা বলছি কেন্দ্রীয় কোনো এজেন্সি তো যখন তদন্ত করছে সেখানে একজন মুখ্যমন্ত্রী বলপূর্বক ঢুকে পড়ছেন, সেটা মোটেই সুখকর চিত্র নয়। এটা কিন্তু এই অবজারভেশনে বলেছেন, যেটা এখানে খুব বেশি আলোচিত হলো না। এরপরে ওই যে শীর্ষেন্দু যে কথাটা বললেন যে আর্টিকেল 32 এবং এইগুলো নিয়ে যদি মামলা না হয় তাহলে কখন হবে, যেটা দুই, সেটা হচ্ছে কি বারবার সিসিটিভির ফুটেজটা চেয়েছেন ওরা। সিসিটিভি ফুটেজ দেওয়া হয়নি এখনও রাজ্য সরকারের পক্ষ থেকে। সংরক্ষণ করা হয়েছে কি না ডিস্ট্রয় করা হয়েছে আমরা এখনও জানি না। তিন, যেটা বারবার প্রথম থেকে কনফিউজ করার চেষ্টা করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী এবং তার দলের লোকজন, সেটা হচ্ছে যে ওটাকে পার্টি অফিস বলা হয়েছে, এটা পেশাদারি সংস্থা। কোথাও ওটা লেখা নেই যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস। ওটা মুখ্যমন্ত্রী ফাইলটা খুলেও দেখাননি যে তার পার্টির ডেটা বেরিয়ে যাচ্ছে, তার লেটার হেড বা কিচ্ছু ওর মধ্যে আছে কিনা আমরা জানি না, কিন্তু বারবার পার্টি অফিসের ডেটা নিয়ে যাওয়া হচ্ছে বারবার বলছেন। এটা মুখ্যমন্ত্রীর কথাকে বেনিফিট অফ ডাউট দিতে হয় যদি এই কথাটা মেনে নিতে হয়। এবং তিন, ওখানে উনি পার্টির নেত্রী হিসেবে গেছিলেন না মুখ্যমন্ত্রী হিসেবে গেছিলেন, সেটা যথেষ্ট কনফিউজিং এই কারণে যে পার্টির নেত্রী হিসেবে তিনি তার পার্টির নথি সংরক্ষণ করতেই পারেন, কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে গেছেন বলেই তার যাবতীয় পুলিশ সিকিউরিটি তো বটে, পুলিশের সর্বোচ্চ কর্তার মধ্যে তাকে অ্যাকম্পানি করছিলেন সে সময়। আমরা খুব স্পষ্টভাবে বলছি, এভাবে সরকারি ক্ষমতার অপব্যবহারটা নজিরবিহীন পশ্চিমবাংলার ক্ষেত্রে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর আগে তার দলের লোকজন ছাড়াতে গেছে, কিন্তু এইভাবে কয়লা কেলেঙ্কারির তদন্ত চলাকালীন এভাবে ফাইল ছিনতাই, এটা সত্যি একটা অন্যরকম জায়গায়। কথা হচ্ছে যে মানে গল্পের গরু গাছে চলারে এরকমই হয়। এখনো অবধি আদালত কোনো সিসিটিভির ফুটেজটা চাইনি, বলেছে সংরক্ষিত রাখতে, সেটা রাখা আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।